আমরা গত কয়েকদিন থেকে কয়েকটা লেকচারের মাধ্যমে আমরা সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট শেষ করেছি, যেটা আমরা সম্ভবত 4টে পার্টে ভাগ করে ফেলেছি, যাতে ফাইল সাইজটা ছোট থাকে। রেকর্ড করলে ফাইল সাইজ ছোট হলে আপলোড করতে সময় একটু রিলেটিভলি কম লাগে, এই জন্যই। এবং চ্যাপ্টার 4 যেটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আর আনসিমেট্রিক্যাল ফল্টস, এটা বড় চ্যাপ্টার। এইটাকে প্রায় 9টা, সম্ভবত 9টা পার্টে ভাগ করে রেকর্ড করে তোমাদের কাছে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এই দুটো চ্যাপ্টারে। এখন আমরা যেটা লাস্ট আমাদের চ্যাপ্টার, যেটা আমরা আশা করছি এর মধ্যে পড়াবো, সেটা হচ্ছে চ্যাপ্টার 5। আমরা বলছি স্ট্যাবিলিটি, সিস্টেম স্ট্যাবিলিটি। আমরা হারমোনিক্স, পাওয়ার সিস্টেম হারমোনিক্স একটা আছে, এই চ্যাপ্টারটা আমি জানি না, এটা যদি সত্যি আমাদের ইউনিভার্সিটি খোলার পরে যদি সম্ভব হয় তখন দেখা যাবে আর কি। আপাতত আমরা স্ট্যাবিলিটি পর্যন্তই রেকর্ড করে তোমাদের কাছে পাঠিয়ে দেব। চ্যাপ্টার 5 এ স্ট্যাবিলিটি, এইটা হচ্ছে এটা পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি বা স্ট্যাবিলিটি, এই টার্মটা তোমরা কন্ট্রোলেও তোমাদের পরিচিতি হয়েছে, স্ট্যাবিলিটি জিনিসটা কি জিনিস। তা সেটাই আমরা এখানে মেনলি আনবো। পাওয়ার সিস্টেমের বেলায় এই স্ট্যাবিলিটির ভ্যালিডিটি বলতে কে বোঝাচ্ছে, আমরা আগে একটুখানি এগিয়ে নিই, তারপরে আর একটু হয়তো আলোচনা করা যেতে পারে। স্ট্যাবিলিটি বলতে বোঝানো হচ্ছে যে, এখানে ডেফিনেশনটাও দেওয়া আছে, যে কোনো ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেমের যে সক্ষমতা, অর্থাৎ টু রিটার্ন টু নর্মাল অপারেটিং কন্ডিশনস when a disturbance is applied, কোন ধরনের একটা ডিস্টারবেন্স যদি পাওয়ার সিস্টেমে অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই পাওয়ার সিস্টেমটা সক্ষম কিনা স্টেবলে ফিরে আসতে, এইটা কি এখানে বলা হয়েছে, যেটা ইংরেজিতে বলা হচ্ছে ডেফিনেশন। সব পরীক্ষার সময় আছে ডেফিনেশন, what do you mean by power system stability। তো সেখানে হচ্ছে যে স্ট্যাবিলিটি অফ an interconnected power system is its ability to return to normal or stable operation after having been subjected to some form of disturbances। এই যে ডিস্টারবেন্স পাওয়ার সিস্টেমে বলতে কি মিন করা হচ্ছে, এটা একটুখানি সংক্ষেপে এখানে বলে নিই। একটা পাওয়ার সিস্টেম আমরা জানি যে জেনারেশন হচ্ছে এবং লোড আছে, অনেক জেনারেটর প্যারালাল অপারেশন হচ্ছে টু মিট দি টোটাল ডিমান্ড অফ দি কান্ট্রি। যে পাওয়ার সিস্টেমটা একেবারে দেশময় ট্রান্সমিশন লাইন দ্বারা, নেটওয়ার্ক দ্বারা ছড়িয়ে রাখা হয়েছে, এবং সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন পয়েন্টে এই লোড, যেসব এলাকায় লোড সেন্টার, সেখানে সাবস্টেশন বসিয়ে ওই হায়ার ভোল্টেজ থেকে পাওয়ারটাকে আস্তে আস্তে লোয়ার ভোল্টেজে ট্রান্সফার করতে করতে একেবারে কনজিউমারের ডোর পর্যন্ত নিয়ে পৌঁছে দেওয়া হয়। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার হলে তাদের কাছে, তারা যেমন কেউ কেউ ইন্ডাস্ট্রি আছে 132 কেভির কনজিউমার, তারা 132 কেভি থেকে কানেকশন নিয়ে থাকে, নিয়ে তাদের নিজস্ব সাবস্টেশনে নিয়ে যেয়ে স্টেপ ডাউন করিয়ে তাদের বিভিন্ন লেভেলে তারা কাজ করে। আবার যদি ডোমেস্টিক কনজিউমার হয়, ফর এক্সাম্পল একটা বাড়ি, সেখানে তো তাদের একদম ডিস্ট্রিবিউশন ভোল্টেজ দরকার হবে, অর্থাৎ যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে তো একটা সিঙ্গেল ফেজ, একটা লাইন, একটা ফেজের এবং একটা নিউট্রাল টেনে নিয়ে যে বাড়িতে কানেকশন দেওয়া হচ্ছে। এই যে পুরো লোড এবং জেনারেশন, এই জিনিসটা ব্যালেন্সড অবস্থায় রান করতে হবে। এমন তো হবে না যে লোড যতটা তার থেকে বেশি জেনারেশন আমি করে স্টোর করে রাখবো, এটা তো হবে না পাওয়ার সিস্টেম। এটা প্রশ্ন আছে যে কেন হবে না, এই প্রশ্ন আস্তে আস্তে হয়তো আরো পরিষ্কার হবে। শুধু এখানে একটা জিনিস জানানো যাচ্ছে, যেটা আমরা যখন লোড ফ্লো সলিউশন করেছিলাম, সেখানেও আমরা জানি যে একটা হেলদি পাওয়ার সিস্টেম সাকসেসফুল অপারেশনের একটা কন্ডিশন হচ্ছে যে load and generation must be equal. Load and plus loss in the line must be equal to the generation, amount of generation. অর্থাৎ লোড এবং লোড এ পৌঁছতে যে পরিমাণ লাইনে লস আছে, এই দুটো যোগফল যেন জেনারেশনের সঙ্গে সমান হয়, তাহলে এই সিস্টেমটা হেলদি রান করবে। না হলে জেনারেটর আনস্টেবল হবে। এই আনস্টেবল বলতে কি জিনিস, এটা আরো পরে আরেকটু পরিষ্কার হবে। তাহলে মধ্যে কথায় দাঁড়াচ্ছে যে একটা পাওয়ার সিস্টেম, এই যে জেনারেশন, যতটা লোড সিস্টেমের ডিমান্ড আছে ঠিক সেই অনুযায়ী সে জেনারেশন করছে। হ্যাঁ, যত অফ পিক আওয়ারে যেমন অনেক জায়গাটাকে অফ করতে হচ্ছে, কারণ অতটা লোড নাই,
আবার যখন লোড বেড়ে বেড়ে পিক আওয়ারে আসছে সন্ধ্যের বেলায়, ফর এক্সাম্পল সন্ধ্যে 5টা 6টা 7টার দিকে, তখন অনেকগুলো জেনারেটর সম্ভাব্য বাংলাদেশের জন্য বিশেষ করে সমস্ত জেনারেটর গুলো অন করে দিয়ে বসে থাকতে হচ্ছে, যাতে করে এই টোটাল ডিমান্ডটা মিট আপ করানো যায়। তো সুতরাং সর্বক্ষেত্রেই এইটাকে ব্যালেন্স রাখা হচ্ছে যে লোড এবং প্লাস লস ইজ ইকুয়াল টু যাতে জেনারেশনের সঙ্গে সমান হয়। এই যে লোডের সাইড দিকে যদি পাওয়ার সিস্টেমের লোডের দিক থেকে কোনো পয়েন্টে ডিস্টারবেন্স হয়, যেমন আমি ধরো যে একটা লোড বহন করে যাচ্ছে, একটা সার্টেন লোড মাথায় নিয়ে বহন করে যাচ্ছে, পাওয়ার সিস্টেমও যেমন একটা বাড়িতে 5 কিলোওয়াটের একটা লোড আছে, এই লোড যদি সিস্টেম নর্মালি রান করে, যেমন নাকি একটা লোক মাথায় লোড নিয়ে আস্তে আস্তে যাচ্ছে, মুভ করছে, হঠাৎ করে সেখানে যদি একটা ডিস্টারবেন্স বলতে আমি বোঝাচ্ছি ওই লোকটাকে যদি পাশ থেকে একজন ধাক্কা দিয়ে দেয়, হালকা করে একটা ধাক্কা, তাহলে সে হয়তো যদি ধাক্কাটা আসতে হয় তাহলে সে একটু পড়ে যাওয়ার অবস্থা থেকে মানে স্বচ্ছন্দে সে ব্যাক করতে পারে, আবার ফিরে এসে নর্মাল হাঁটা শুরু করবে। কিন্তু যদি ধাক্কাটা বড় হয় তাহলে তো নিশ্চয়ই সে ব্যালেন্স রাখতে পারবে না, লোড নিয়ে পড়ে যাবে। এটাকে আমরা তখন বলছি এটাকে আনস্টেবল হয়ে যাবে। পাওয়ার সিস্টেমে এই ঘটনাটা কি, এই যে ডিস্টারবেন্স বললাম ধাক্কা দেওয়া, এটা ট্রান্সলেট করবো আমরা পাওয়ার সিস্টেমের ডিস্টারবেন্স বলতে কি সেটা। তো ধরো আমার নর্মালি একটা পাওয়ার সিস্টেমে একটা লোডে সার্টেন লোডে রান করছে, একটা বড় লোড, সেখানে যদি 5 মেগাওয়াট 10 মেগাওয়াট, এটা ডিপেন্ডিং অন দি সাইজ অফ দি পাওয়ার সিস্টেম, যদি আমি হঠাৎ করে সুইচ অন করি, একটা সার্কিট, সেই সার্কিটে 33 কেভি বা 132 কেভির একটা সার্কিট, একটা লাইন, আমি সেখানে 100 মেগাওয়াটের লোড আছে, তা আমি সেইটাকে যদি অন করে দিই, মেইনটেনেন্সের পরে হঠাৎ অন করে দিই, তাহলে যে সিস্টেমটা রান করছিল ঠিক অন করার আগের মুহূর্তে ঠিক যতটা লোড আর জেনারেশন ছিল, এখানে এই বাড়তি লোডটা ঢুকালে পাওয়ার সিস্টেমের জন্য একটা ধাক্কা হিসেবে আসবে। অর্থাৎ এখানে জেনারেটর একটা ট্রাবল হবে, জেনারেটর স্পিড আমরা পরে হয়তো আরো দেখাবো, যে এই স্পিডটা তার ফল করে যাবে, তাকে বেশি লোড চেপে দেওয়ার ফলে সে স্লো ডাউন হয়ে যাবে। কিন্তু আমরা কোনোদিনও স্লো ডাউন হওয়া মানে ফ্রিকোয়েন্সি ফল করে যাবে, এটা তো আমরা কোনোদিনও চাই না। কেন ওই সমুদায় দেশের মধ্যে অনেক জেনারেটর প্যারালাল অপারেশন হচ্ছে, একটা জেনারেটর ফ্রিকোয়েন্সি এই ধরনের যদি ডিস্টারবেন্সের কারণে, সে যদি কাছে ডিস্টারবেন্সের কারণে জেনারেটরের কাছে ডিস্টারবেন্স হলো, এই যদি ওই ডিস্টারবেন্সের কারণে তার ফ্রিকোয়েন্সি ফল করে, মানে স্পিড কমে যায়, ফ্রিকোয়েন্সি ফল করে, নিশ্চয়ই অন্যগুলো এফেক্টেড হবে, অন্য জেনারেটর। এই জন্য এই যে সিনারিওটা তৈরি হচ্ছে পাওয়ার সিস্টেম ডিস্টারবেন্স বলতে আমরা এইটাকে মিন করছি। এই বড় ডিস্টারবেন্স, ছোট ডিস্টারবেন্স বলতে বোঝাচ্ছি বড় বড় সার্কিটকে অন অফ হওয়া, বা আরো বড় ডিস্টারবেন্স বলতে বোঝাচ্ছি ফল্ট হয়ে যাওয়া। একটা লোডে চলছিল, হঠাৎ করে ফল্ট হয়ে গেল, মানে লোড আর নাই, ফল্ট ছেড়ে দিয়েছে, সেখানে যেটা চট করে নিঃসন্দেহে স্পিড আপ, অনেক স্পিড আপ হতে চাইবে, ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যেতে চাইবে, এটা তো জাস্ট এর জন্য আনস্টেবল সিচুয়েশন, এটাকে আমাদের মিট আপ করতে হবে। তো এই যে আলোচনাটা এখানে আসবে, স্ট্যাবিলিটি যেটা নির্ণয় করে যে পাওয়ার সিস্টেমে এই ধরনের ডিস্টারবেন্স গুলো যদি হয়, তাহলে ওই সিস্টেমটা, পাওয়ার সিস্টেমটা স্টেবল অপারেশনে ফিরে আসতে পারবে কি না, এটা স্টাডি করা, এই হচ্ছে স্ট্যাবিলিটি। আমরা এই জায়গাটা আমি ক্লাসে হয়তো আরেকটু এই জায়গাটা ব্যাখ্যার জন্য সময় অবশ্যই দেবো যখন ফেস টু ফেস ক্লাস হবে। স্ট্যাবিলিটিকে আমরা নর্মালি 3 ভাগে ভাগ করে থাকি, এখানে দেখতে পাচ্ছ ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি, স্টেডি স্টেট স্ট্যাবিলিটি এবং ডাইনামিক স্ট্যাবিলিটি। তো এই স্ট্যাবিলিটির মধ্যে আমি প্রথমে স্টেডি স্টেট স্ট্যাবিলিটিটা এখানে দেখি। স্টেডি স্টেট স্ট্যাবিলিটি বলতে চাচ্ছে যে, দেখো এখানে ছোট করে হাতে আবার লেখা আছে, it refers to the ability of the system to regain synchronism after a small and gradual disturbances. অর্থাৎ ছোট ছোট ডিস্টারবেন্স, এই একটা ফ্যান, একটা লাইট, 5টা ফ্যান 10টা লাইট এইভাবে অন অফ হওয়া, এইগুলো পাওয়ার সিস্টেমের জন্য একেবারেই ছোট ছোট ডিস্টারবেন্স, এগুলো বড় এফেক্ট ফেলে না সিস্টেম। বুঝতে পেরেছেন? একটা খুব শক্তিশালী লোকের গায়ে ছোট বাচ্চা যদি একটা ধাক্কা দেয়, যেরকম ধরনের সিনারিওটা, এটা আমরা বলছি স্মল ডিস্টারবেন্সেস, ওই লোকের জন্য, যে শক্তিশালী লোকের জন্য। তেমনি ভাবে একটা খুব পাওয়ার সিস্টেমটা অনেক বড় পাওয়ার সিস্টেম, মনে করো 80,000 মেগাওয়াটের একটা পাওয়ার সিস্টেম রান করছে, সেখানে এই তোমার 1 কিলোওয়াট 10 কিলোওয়াট এইগুলো কোনো ভেরি স্মল ডিস্টারবেন্স। কিন্তু 80,000 মেগাওয়াটের যে রান করছে পাওয়ার সিস্টেমে, সে যদি
200 মেগাওয়াট একসঙ্গে একটা ডিস্টারবেন্স আসে, অর্থাৎ একটা 200 মেগাওয়াটের একটা সার্কিটকে অন করে বা অফ করে, তাহলে একটা মোটামুটি বড় ডিস্টারবেন্স। আর ফল্ট হলে তো আরো বড় ডিস্টারবেন্স। সেটাই বলছে স্টেডি স্টেট স্ট্যাবিলিটি হচ্ছে, ইট রেফার্স টু দি এবিলিটি অফ দি সিস্টেম টু রিগেইন সিনক্রোনিজম আফটার স্মল, অর্থাৎ এই ছোট ছোট ডিস্টারবেন্স যদি পাওয়ার সিস্টেমে অ্যাপ্লাই করার পরে সে সিনক্রোনিজমে ব্যাক করতে সক্ষম, এটাকেই মিন করা হয় স্টেডি স্টেট স্ট্যাবিলিটি। আর ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটিটা এখানে ঠিক ওইভাবে লেখা হয়নি, তাহলে এইভাবে লিখে নিতে হবে, তোমরা পারবে যে ইট রেফার্স এক্স্যাক্টলি একই জিনিস, steady dynamic transient stability it refers to the ability of the same system to regain synchronism after measured disturbances. Just এইটুকুই তফাৎ, ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেটের মধ্যে এইটুকুই তফাৎ। এরপর আসছে ডাইনামিক স্ট্যাবিলিটি। তো ডাইনামিক স্ট্যাবিলিটি আসলে স্টেডি স্টেট স্ট্যাবিলিটির মতন একদম হুবহু এক জিনিস, কিন্তু একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে ডিগ্রি অফ স্টাডিটাই হচ্ছে মেনলি, যে আমি কত ইনডেপথ স্টাডি চাচ্ছি সেইটার উপরে ভাগ করে আমাদের স্টেডি স্টেট। যদি আমরা মোটামুটি একটা হালকা চাই যে স্ট্যাবিলিটি, হালকা ধরনের স্টাডি চাই, সংক্ষেপ এবং সিম্পল অফ স্টাডি যদি চাই, তাহলে এই একটা সিম্পল ক্যালকুলেশন দিয়ে, আর যদি আরো ডিটেল এবং একেবারে মাইনিউট ধরনের এর উপরে এফেক্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে ডাইনামিক স্ট্যাবিলিটি। এইটা তফাৎ, এছাড়া ভার্চুয়ালি দুটো সেম জিনিস। আমরা পরে এখানে দেখাবো যে স্টেডি স্টেট স্ট্যাবিলিটি আর ডাইনামিক স্ট্যাবিলিটির মধ্যে আসলে তফাৎ একটা, সেটা কি সেটা আমরা পরে দেখাচ্ছি। এখন এখানে আরেকটা জিনিস আছে যে স্টেডি স্টেট স্ট্যাবিলিটি লিমিট এবং ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি লিমিট বলে দুটো কথা আছে। লিমিট যে এখানে দেখো, দিস রেফার্স টু দি maximum amount of power that can be transferred through the system without loss of stability under a small disturbance condition. যখন কোন ধরনের স্মল ডিস্টারবেন্স কন্ডিশনে পাওয়ার সিস্টেম যদি কতটা পরিমাণ পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার সে ট্রান্সফার করতে পারে এক জায়গা থেকে অন্যদিকে, এইটাকে আমরা বলছি স্টেডি স্টেট স্ট্যাবিলিটি লিমিট। কতটা ম্যাক্সিমাম সে কতটা পাওয়ার ট্রান্সফার করতে পারে, ওই যখন আমরা স্মল পাওয়ার ট্রান্সফার করতে সক্ষম, সেটাকে আমরা স্টেডি স্টেট স্ট্যাবিলিটি লিমিট বলছি। আর ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটিটা হচ্ছে যে যদি মেজর ডিস্টারবেন্সেস হয়, তাহলে সেই সময় পাওয়ার সিস্টেম সর্বোচ্চ কতটা পাওয়ার ট্রান্সফার করতে পারে, এই হলো এই লিমিটটা। আমি অ্যাজ এ হিউম্যান বিইং, আমি মনে করো একটা পয়েন্ট থেকে একটা সার্টেন 30 গজ দূরে আমি বা 50 গজ দূরে নিয়ে যাব, কিছু লোড বহন করে আমাকে নিয়ে যেতে হবে। এখানে দেখো ঘটনাটা কিরকম হচ্ছে, আমি একটা পয়েন্ট যেখান থেকে স্টার্টিং পয়েন্ট, সেখানে আমি যদি এরকম হয় যে একটার পর একটা মাথা ইট সাজিয়ে নিয়ে আমি সর্বোচ্চ হয়তো 10টা ইট নিয়ে আমার ডেস্টিনেশনে হেঁটে পৌঁছতে পারবো। কিন্তু যদি ঘটনাটা এরকম হয় যে আমার স্টার্টিং পয়েন্ট থেকে আমার মাথাতে একসঙ্গে 10টা ইট ফেলে দিলে তো আমি পড়ে যাবই অবশ্যই। সেখানে আমি সর্বোচ্চ আমার মাথার উপরে যদি 5টা ইট ফেলা হয় 10টার পরিবর্তে, তাহলে আমি খাড়া থেকে মানে দণ্ডায়মান অবস্থা থেকে আমি পড়ে না যেই ঠিক থেকেও আবার এই 5টা ইট বহন করে নিয়ে যেতে সক্ষম। এই যে একটা উদাহরণ দিলাম, এটা ক্লাসেও দরকার হলে আবারও আমি বলবো। এই যে একটা হচ্ছে বড় ডিস্টারবেন্সের সময় সে সর্বোচ্চ কতটা লোড ক্যারি করতে সক্ষম, ট্রান্সফার করতে পারে, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি। আর স্মল ডিস্টারবেন্সেস এর সময় পাওয়ার সিস্টেমের সর্বোচ্চ কতটা লোড ক্যারি করতে সক্ষম, সেটি হচ্ছে স্টেডি স্টেট স্ট্যাবিলিটি লিমিট। তো এই দুই লিমিটের মধ্যে অফকোর্স খুব ক্লিয়ারলি বোঝা যাবে যে স্টেডি স্টেট স্ট্যাবিলিটি লিমিটটা বড়, যেখানে আস্তে আস্তে অল্প ডিস্টারবেন্সের সেই অবস্থায় সে ম্যাক্সিমাম লোড বহন করতে সক্ষম। যেমন নাকি আমি এখানে বলেছিলাম, আমার ঘাড়ে যদি আস্তে আস্তে 10টা সর্বোচ্চ ইট আমি রাখা হয়, তাহলে আমি এই 10টা ইট নিয়ে বহন করে যেতে পারি। কিন্তু আমার ঘাড়ে যদি একসঙ্গে 5টা ইট ফেলে দেওয়া হয়, তাহলে আমি এর বেশি আর 5টা ইটের বেশি নিতে পারি না, 6টা ইট ফেললে আমি পড়ে যাই। এই 5টা ইট, এই ম্যাক্সিমাম লোডটা হচ্ছে তখন 5টা ইটের ইকুইভ্যালেন্ট। এই গেল জিনিসটা। আর এখানে দেখো ডিফারেন্সটা
এটা যেহেতু এখন তো আর বোর্ড নেই, বোর্ডে দেখাতে পারছি না। মেন ডিফারেন্সটা হচ্ছে দুটো, এই জায়গাটায় দেখো, আমি ক্লাসের দরকার হলেও সেই সময় বলে দেবো যে স্টেডি স্টেট স্ট্যাবিলিটিটা হচ্ছে যেখানে স্টেডি স্টেট স্ট্যাবিলিটির বেলাতে সলিউশন যে করা হবে স্ট্যাবিলিটি সলিউশন, সেখানে একটা সিম্পল জেনারেটর মডেল ব্যবহার করা হয়। যে সিম্পল জেনারেটর মডেল বলতে বোঝাচ্ছি যে জেনারেটর অ্যাজ এ কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স জেনারেটর, এবং তার সঙ্গে একটা যে সিরিজ রিঅ্যাক্টেন্স থাকে জেনারেটর ওয়াইন্ডিং এর সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স, সেটাকে আমরা বলছি সিম্পল জেনারেটর মডেল। তো আমরা যখন এই সিম্পল জেনারেটর মডেলকে ব্যবহার করবো আমাদের স্টাডির জন্য, সেইরকম ক্ষেত্রকে আমরা বলবো স্টেডি স্টেট স্ট্যাবিলিটি। আর যদি ডাইনামিক স্ট্যাবিলিটিটা হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডিটেল স্ট্যাবিলিটির জন্য, ডিটেল স্টাডির জন্য আমাদের যেটা আমরা ট্রানজিয়েন্ট ডাইনামিক স্ট্যাবিলিটিতে করি, সেক্ষেত্রে দেখো আমাদের একেবারেই সবটাই দরকার হয়। যেমন ইন ডাইনামিক স্ট্যাবিলিটি, যে এখানে এই জায়গাটা বলেছে আমার কার্সারে দেখো, ইন ডাইনামিক স্ট্যাবিলিটি স্টাডিজ তিনটে জিনিস দরকার: টারবাইন গভর্নিং সিস্টেম, এক্সাইটেশন সিস্টেম, এবং অ্যালং উইথ দি সিনক্রোনাস মেশিন মডেল। যেটা তাহলে তিনটে, এরা স্টেডি স্টেটে শুধু সিনক্রোনাস মেশিন মডেল দিয়ে অ্যানালিসিসটা হচ্ছে, কিন্তু ডাইনামিক স্টাডিতে তিনটে জিনিস দরকার হয়। একটা জেনারেটরে তো আসলে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে রোটারকে রান করানোর জন্য টারবাইন, সেই টারবাইন লাগছে, এবং আমাদের একটা রোটার এক্সাইটেশনের জন্য একটা রোটার ওয়াইন্ডিং এক্সাইটেশন ওয়াইন্ডিং লাগে, আর স্টেটার ওয়াইন্ডিং তো আমাদের থাকছে যেটা সিগন্যাল জেনারেটর মডেল। তাহলে এই তিনটে জিনিসের সমন্বয় যখন স্টাডিটা করা হয় তখন আমাদের সেটাকে ডাইনামিক স্টাডিতে বলি। এর অবজেক্টিভটা হচ্ছে এইটার ডিটেল স্টাডিতে সুবিধা হয়, যেটা পরের সেন্টেন্সে বলেছে যে দিস ডিটেল মডেল প্রোভাইডস the opportunity to represent the flux linkage variation in the machine air gap more closely. অর্থাৎ এই স্টাডি, এই ধরনের যদি মডেলটা আনা যায়, ডিটেল মডেলিংটা, তাহলে এয়ার গ্যাপের মধ্যে, রোটার এবং স্টেটারের মধ্যে যে এয়ার গ্যাপ, সেখানে লোড ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে এই যে ফ্লাক্সের যে ভেরিয়েশনটা হচ্ছে, লোড বাড়ছে, এক্সাইটেশনকে বাড়াতে হচ্ছে টার্মিনাল ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। তাই এক্সাইটেশন বাড়ালেই ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হচ্ছে। তো ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হলে আমাদের স্টেটার ওয়াইন্ডিং এর ভোল্টেজটা ভেরিয়েশনটা বিল্ড আপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে স্টাডিটা, এই যে ডিটেল স্টাডিটাই এখানে ফ্লাক্স লিঙ্কেজটা ক্লোজলি অবজার্ভ করা যায়, যে কোন কোন লোডের জন্য কতটা ফ্লাক্স বাড়লো এবং তার লিঙ্কেজটা কতটা হচ্ছে। আর এইটাই হচ্ছে ডাইনামিক স্ট্যাবিলিটি। এই দুটো জিনিসকেই মেনলি আমরা ডিফারেন্স এই দুটোর মধ্যে, যেখানে এইটুকুর মধ্যে আছে, তোমরা পড়লে পুরো হয়তো না পড়লেও এখানে দেখো প্রথমে ডাইনামিক স্ট্যাবিলিটির কথাটা আসছে, তারপরে হচ্ছে আমাদের স্টেডি স্টেট স্ট্যাবিলিটি। এখন যেটা মেন আমাদের আমরা দেখব সেটা হচ্ছে যে স্টাডিটা করি আমরা যে সাহায্য নিয়ে, যে কারণ স্টাডি করতে গেলে তো আমাদের একটা গিভেন সার্কিট ড্র করে নিতে হবে, একটা ইকুয়েশন দাঁড় করাতে হবে, সেই ইকুয়েশনকে সলভ করেই আমরা আসলে ওই স্টাডিটা করব। এখানে যে ইকুয়েশনটা আমরা বলছি সুইং ইকুয়েশন, এই সুইং ইকুয়েশনটা হচ্ছে আসলে ইকুয়েশন অফ মোশন অফ দি রোটার। ইকুয়েশন অফ মোশন অফ দি রোটার অফ এ সিনক্রোনাস মেশিন। উদ্দেশ্য হচ্ছে যে লোড চেঞ্জ হলে রোটারের স্পিড চেঞ্জ হবে। লোড যদি বেড়ে যায় তাহলে রোটার স্লো ডাউন হবে, স্পিড চেঞ্জ হয়ে গেল। লোড যদি ছেড়ে দেয় তাহলে রোটারের স্পিড বাড়বে। এটাকে আমি এটা ফিজিক্যালি না দেখালে, একটা ডায়াগ্রামের মতো দেখালে হয়তো ক্লাসের রুমে এনভায়রনমেন্ট, এটাও আমি আবার এক্সপ্লেন করে দেবো। তা সেইটাকে, অর্থাৎ এই যে ইকুয়েশনটা হচ্ছে রোটারের মুভমেন্টের, মোশনের। হঠাৎ করে ফল্ট হলো, রোটারের স্পিড, ফল্ট হওয়া মানে কি পাওয়ার ট্রান্সফার বন্ধ হয়ে গেছে, সেই অবস্থাতে রোটারের স্পিড ধাই ধাই করে অনেক বেড়ে যাবে। এই যে বাড়ার যে নেচারটা, অর্থাৎ প্রথমে দিয়ে কত বাড়বে, কত অ্যাক্সেলারেশন থাকবে সেই বাড়ার, এই কথাগুলোই এখানে মেনলি আমাদের ডিটেল ইকুয়েশনটা, মডেলটা আমাদের লাগবে। সেই ইকুয়েশনটাই হচ্ছে সুইং ইকুয়েশন, যেটা মেন
ট্রানজিয়েন্ট মানে আমাদের স্ট্যাবিলিটি নির্ণয়ের উদ্দেশ্যই হচ্ছে মেনলি এই সুইং ইকুয়েশন, রোটারের এই সুইং ইকুয়েশনটাই নির্ণয় করার। এই ইকুয়েশন সলিউশন হলেই আমাদের রোটারের মুভমেন্ট বোঝা যাবে আর কি। মুভ করে যদি রোটার সাংঘাতিক বেশি দূরে চলে যায়, সিনক্রোনাস এর যদি সিনক্রোনাস ওয়েভের বাইরে যায়, তাহলে রোটার অ্যাঙ্গেল অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা থেকেই আমরা স্টাডিটা করবো। সেটাই হচ্ছে সুইং ইকুয়েশন। তো এই ইকুয়েশনের বেসিক ডেফিনেশনটা হচ্ছে যে দেখো, অ্যাক্সেলারেটিং টর্ক ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া, রোটারের যে মাস, সেই মাসের মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, রোটারের যে অ্যাক্সেলারেশন। তো এইটাকে যদি ইকুয়েশন ফর্মে লেখো, অ্যাক্সেলারেটিং টর্ক মানে হচ্ছে টিএম, মানে হচ্ছে মেকানিক্যালি যে টর্ক, শ্যাফট টর্ক যেটা ইনপুট দেয়া হচ্ছে টারবাইন প্রাইম মুভার, যে টর্কটা দিয়ে যে টর্কে ঘোরাচ্ছে শ্যাফটকে, রোটারকে, সেইটা। আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট যে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার যেটা বার হলো সেইটা। তাহলে অ্যাক্সেলারেটিং টর্ক হচ্ছে টিএম মাইনাস টি, এটা পরে দেখাচ্ছি টিএমটা কি। আর যে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে ডিডব্লিউ বাই ডিটি। এমন এইগুলোর প্রত্যেকটা, এই যে কম্পোনেন্টের প্রত্যেকটা আইটেমের যে রিপ্রেজেন্টেশনটা এইভাবে দিচ্ছি। টিএম মানে হচ্ছে শ্যাফট টর্ক সাপ্লাইড বাই ডি প্রাইম মুভার, যেটা নিউটন মিটার ইউনিটে হয়। টিটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, যেটা ইলেকট্রিক্যাল আউটপুট, যেটা ইলেকট্রিক পাওয়ার, সেইটা হচ্ছে নিউটন মিটারে। যেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। আর ডাব্লিউটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ডাব্লিউ, এই যে ডাব্লিউ যেটা ওমেগা, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর ডিডব্লিউ বাই ডিটিটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ভেলোসিটি, ওমেগাটা হচ্ছে ভেলোসিটি, তাকে ডিফারেন্সিয়েশন করলে হয় অ্যাক্সেলারেশন, ডিডব্লিউ বাই ডিটি। তাহলে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, আর ওমেগাটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে? এই টার্মটাকে আমরা এখানে লিখে এসেছি, এই যে টিএম মাইনাস টিই ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেটিং টর্ক, আমরা সংক্ষেপ করে দিচ্ছি, এই দুটোকে নামকরণ করছি টি এ দ্বারা। এটা অ্যাক্সেলারেটিং টর্ক ইজ ইকুয়াল টু জে ইনটু ডি ওমেগা টি বাই ডিটি। এখন এইটাকে আমরা, এই যে ডি ওমেগা বাই ডিটি, এইটাকে আমরা ডি থিটা স্কয়ার বাই, এইটা এখানে একটু আনার দরকার যে আমরা রোটার যে চেঞ্জ হয় স্পিডের, রোটার তো কন্টিনিউয়াস ঘুরছে, রোটার তো কন্টিনিউয়াসলি সিনক্রোনাস স্পিডেও সে কন্টিনিউয়াসলি ঘুরছে। একটা ওমেগাটা এটা কেমন চেঞ্জ হয়, এইটা আমাদের অবজেক্টিভ, এইটা আমরা দেখতে চাই। তাহলে এই অ্যাবসলিউট ভ্যালু থেকে আমাদের এই ভ্যালুটাকে একটা অন্য রেফারেন্সে চেঞ্জ করতে হবে। তার মানে যদি স্টেটারের গায়ে, এটা ক্লাসের রুমেই বোর্ড হলেই ভালো হবে, বোর্ড ছাড়া দেখানো এটা কঠিন হবে, যে এই থিটাটা হচ্ছে একটা অ্যাবসলিউট মেজারমেন্ট, যেটা একটা স্টেটারে যদি এটা রেফারেন্স ধরে নাও, ফিক্সড রেফারেন্স, তাহলে রোটারটা ঘুরছে, এক রোটেশন দিলে ওই স্টেটারে যে রেফারেন্স রেখেছো সেই রেফারেন্সটা রেসপেক্ট এটা 360 ডিগ্রি ঘুরবে। যদি দুই রোটেশন রোটার হয়, তাহলে স্টেটারের ওই রেফারেন্সের রেসপেক্ট এটা 2 ইনটু 360 ডিগ্রি। তো আমরা এইটা চাচ্ছি না, এই ধরনের ভেলোসিটিটা আমরা চাচ্ছি না। রোটার রিলেটিভ ভেলোসিটি কত, অর্থাৎ রোটার যদি ডিস্টারবেন্স হয়, সেই ডিস্টারবেন্সের সময় রোটারের যে রিলেটিভ ভেলোসিটি করতে গেলে আমাদেরকে এই রেফারেন্সটা স্টেটার থেকে একটা সিনক্রোনাসলি রোটেটিং যে ফিল্ড ঘুরছে, সেখানে একটা রেফারেন্স ঠিক করে নিতে হবে। সেই সিনক্রোনাসলি রোটেটিং যে রেফারেন্স বা ফিল্ড, সেখানে যদি একটা রেফারেন্স নেই, তাহলে সেইটার রেসপেক্টে রোটারটা কেমন ভাবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেখানে কতটা শিফট হচ্ছে, সেইটা নির্ণয়। এটা ক্লাসরুমে ছাড়া এখানে হয়তো বা তোমাদের বুঝতে, আমি বোঝাতেও হয়তো অতটা সক্ষম হচ্ছি না, তোমরা কতটা বুঝছো। যাই হোক, এখানে এইটুকু জেনে রাখো যে আমি ক্লাসের জায়গাতে এইটাকে আরো ক্লিয়ার করে দেবো। এখানে দেখো যে জিনিসটা আমি নিয়ে এসেছি, এখানে এই জায়গাটা একটু পড়ে নিও। সিন্স থিটা এম ইজ মেজার্ড with respect to a stationary reference axis on the stator, it is an absolute measurement। অর্থাৎ এই থিটা এমটা, যেটা রোটারের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটা এমটা হচ্ছে রোটারের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা ডিসপ্লেসমেন্ট, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হয় ভেলোসিটি, সেই ভেলোসিটিকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো এটা হয় অ্যাক্সেলারেশন। তার মানে এইটার এইটা একই জিনিস। কিন্তু এই থিটা এম এর ভ্যালুটা আমরা চাচ্ছি না, থিটা এম কে আমরা আনতে চাচ্ছি না, থিটা এম এর জায়গায় রিপ্লেস করা হবে, এই রেফারেন্সটা চেঞ্জ করতে হবে। সেই জন্য এখানে আমরা এই অ্যাবসলিউট মেজারমেন্ট আমাদের কোনো কাজে আসবে না। কনসিকুয়েন্টলি
it continuously increases with time even at constant synchronous speed, অর্থাৎ ওই থিটা এর মান কন্টিনিউয়াসলি বেড়ে যাবে যদি সিঙ্ক্রোনাস স্পিড হয়, কন্টিনিউয়াসলি বেড়ে যাবে। ওটা দিয়ে তো আমাদের আসলে ইন্টারেস্ট না। তাহলে সিন্স দ্য রোটার স্পিড রিলেটিভ টু সিঙ্ক্রোনাস স্পিড, এই রোটারের স্পিড যেটা রিলেটিভ টু সিঙ্ক্রোনাস স্পিড, এটা আমাদের আসলে দরকার, ইজ অফ ইন্টারেস্ট। সেটা করতে গেলে আমাদের দেখো, ইট ইজ মোর কনভিনিয়েন্ট টু মেজার দি রোটার অ্যাঙ্গুলার পজিশন with respect to a reference axis which rotates at signal speed. কারণ আমরা রেফারেন্সটা স্টেটারের যে ফিক্সড রেফারেন্স থেকে আমরা ওই এয়ার গ্যাপের ভিতরে যে রোটেট করছে ফিল্ড, হ্যাঁ, সিগনাসলি রোটেটিং ফিল্ড, সেই ফিল্ডে একটা রেফারেন্স ধরে নেব যে রেফারেন্সটা কন্টিনিউয়াসলি রোটেট করছে সিগনাল স্পিড 2, ঠিক আছে, কিন্তু সে নিজেও কন্টিনিউয়াসলি রোটেট করছে। আর এই রেফারেন্সের সঙ্গে যেটা সিঙ্ক্রোনাসলি রোটেট করছে কন্টিনিউয়াসলি, তার রেসপেক্টে অ্যাকচুয়ালি রোটারের যে কোনো একটা পয়েন্ট সে কেমন ধরনের ডেভিয়েশন হচ্ছে ওই সিঙ্ক্রোনাসলি রোটেটিং রেফারেন্সের সঙ্গে, এইটাই আমাদের দেখার মেনলি উদ্দেশ্য। এই জিনিসটা ড্র করলে আরো ক্লিয়ার হবে আমার বিশ্বাস, এইটুকু তোমরা জেনে রাখবে। আমি ক্লাসে অবশ্যই এই জায়গাটা আরো বোর্ডে বুঝিয়ে ব্যাখ্যাটা করে দেবো। এখন এখানে যে থ্রি টাইম আমরা যেটা বললাম, এই যে এখানকার থ্রি টাইম বলতে অ্যাঙ্গুলারের রোটারের যে অ্যাবসলিউট অ্যাঙ্গুলার পজিশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার পজিশন, এটা মেইন হচ্ছে। এটা হচ্ছে ওমেগা এস সিঙ্গুলার স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম মানে ডিসটেন্স, এটাও ডিসটেন্স, প্লাস থিটা এমটা হচ্ছে যেটা রিলেটিভ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই দেখো এখানে ওমেগা এস বলছে সিঙ্গুলার স্পিড অফ দ্য মেশিন, সেটা ইন মেকানিক্যাল রেডিয়ান পার সেকেন্ড, আর ডেল টাইম হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দি রোটার ফ্রম সিঙ্ক্রোনাসলি রোটেটিং রেফারেন্স অ্যাক্সিস। যে এই ভ্যালুটা হচ্ছে যদি রোটার সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে তাহলে এই রিলেটিভ কোনো স্পিড নাই, এটা জিরো, এর কোনো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হবে না, এটা জিরো হবে। কিন্তু যদি রোটার অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাস স্পিডের থেকে একটু ডেভিয়েট করে, যেটা লোড চেঞ্জ হলে ফল্ট হলে হয়ে যাবেই, সেইটা হচ্ছে এই ভ্যালু ডেএলএম দ্বারা নির্ণয় করতে বোঝাতে চাচ্ছে, ঠিক আছে? তো তাহলে এটা ইকুয়েশন 4 বলছি। এখন এই ইকুয়েশন 4 কে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডেল থিটা ডি থিটা এম বাই ডিটি ইজ ইকুয়াল টু ওমেগা এস টি, ওমেগা এস টি তো ডিফারেন্সিয়েশন করলে ওমেগা এস হবে প্লাস ডিডব্লিউ ডিএম বাই ডিটি, ঠিক আছে? এখন এইটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো, তো এটা তো সিঙ্ক্রোনাস স্পিড, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা ওমেগা এস লেখাই ভালো ছিল, এখানে ওমেগা এস হওয়া। তো যাই হোক, এইটা হচ্ছে যে আরো যে একবার ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে সেই ডি স্কয়ার ডি থিটা এম ডি বাই ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা তো কনস্ট্যান্ট, অতএব এটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে গেল, এটা হচ্ছে ডি এম স্কয়ার। এই তার মানে এই যে ভ্যালুটা অ্যাক্সেলারেশন যেটা ছিল উইথ রেসপেক্ট টু এ ফিক্সড রেফারেন্স, আমরা নিয়ে আসলাম অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু এ সিঙ্ক্রোনাসলি রোটেটিং রেফারেন্স। কথা বুঝতে পেরেছো তো? এই দুটোকে আমরা রিপ্লেস করে নিলাম। এই 6 নম্বর ইকুয়েশন এখানে বসিয়ে দিলে এইটাকে ভ্যালুটাকে চেঞ্জ করে এইটাই আসে, এই যে এই ভ্যালুটা আসে, এই ভ্যালুটা আমি এখানে লিখে দেবো। তো সেইটা এখানে কেটে গেছে আমার জায়গাটা। এই যে ডেলেম যেটা ইকুয়েশনটা এখানে ছিল, আমাদের অরিজিনাল ইকুয়েশন ছিল এই যে এইটাই, যে ডি স্কয়ার থিটা এম ডিভাইড ডিটি স্কয়ার, আমি এখন লিখবো যে ডি স্কয়ার ডেল এম ডিভাইড বাই ডিটি স্কয়ার, হ্যাঁ, ডি স্কয়ার ডেল এম ডিভাইড বাই ডি স্কয়ার, এইটার পরিবর্তে এইটা লিখে দেবো ইজ ইকুয়াল টু টি এ। এই টি এ সেই ইকুয়েশনটা এখানে এসেছে, এই যে টি এ, এইটা কেটে গেছে, এই টি এ, এটা হচ্ছে আমরা 7 নম্বর ইকুয়েশন বলছি। এখন আরেকটা জায়গায় হচ্ছে যে আমার এখানে আমরা জানি যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান হচ্ছে এই জিনিসটা, যেটা তো আমি আগে বলেছি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট ডিফারেন্সিয়েট করলেই তো, ডিসটেন্স কে ডিফারেন্সিয়েট করলেই তো আমাদের ভেলোসিটি হয়। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসটেন্স যেটা এই গেল। এখন আমরা আরেকটা ইকুয়েশন মেশিন থেকে তোমরা পেয়ে এসছো, মেশিনের যে পাওয়ার ইজ ইকুয়াল টু টর্ক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি, হ্যাঁ, টর্ক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই হলো জিনিসটা যেটা তোমাদের মেশিনে যখন পড়ো তোমরা এই ইকুয়েশনটা কনভার্সনটা এসছে। এই ইকুয়েশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেন্সে, এটাকে অ্যাক্সিলারেটিং পাওয়ার বলছে, অ্যাক্সিলারেটিং টর্ক বলছে। এটা যদি নর্মাল পাওয়ার হতো, নর্মাল টর্ক হতো, তাহলেও দেখো মেশিন বেলা কিভাবে প্রযোজ্য হয়।
আমরা যে একটা মোটরে, এটা ক্লাসরুম এনভায়রনমেন্টে গেলেই এটা বেশি ভালো হতো, যে মোটরে বা জেনারেটরে যাই বলো না কেন, যেখানে জেনারেটরে মেকানিক্যাল পাওয়ারটা কনভার্সন হচ্ছে ইলেকট্রিক্যালে, আর মোটরে ইলেকট্রিক্যাল পাওয়ারটা কনভার্সন হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। এখন কথা হচ্ছে এটা, এই যে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল কনভার্সনটা, পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে রিয়েল পাওয়ার। জেনারেটরে মেকানিক্যাল থেকে যে কনভার্সন হচ্ছে পাওয়ার হচ্ছে, সেই পাওয়ারটা কিন্তু রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার। আর জেনারেটর মোটরে যে পাওয়ারটা ওখান থেকে কনভার্ট হয়ে মেকানিক্যালে যেটা আউটপুট হচ্ছে, সেটা কিন্তু টর্ক হিসেবে আসছে, মেকানিক্যাল যে ড্রাইভিং ফোর্স টর্ক, সেটা হিসেবে আসছে। এই ইকুয়েশনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মেশিন থেকে এসছে পেয়ে তোমরা, যে পাওয়ার ইজ ইকুয়াল টু টর্ক ইনটু স্পিড ওমেগা, কি মানে ভেলোসিটি আর কি। এইটা আমরা এখানে যদি অ্যাক্সিলারেশন বলি, তাহলে এটা অ্যাক্সিলারেটিং পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেটিং টর্ক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই ইকুয়েশন আমরা লিখি। তাহলে এখান থেকে আমরা এই টি এর মানটাকে বসিয়ে দিলাম, এই ইকুয়েশন 7 থেকে টি এর মানটা এখানে যদি বসাই, তাহলে দেখো এই টি মানে যে জে ওমেগা এমটা এখানে ছিল, জে পরে ওমেগা এম, এই ওমেগা এম ইনটু এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু পি এ। তা পি এ মানে হচ্ছে পি মেকানিক্যাল মাইনাস পি ইলেকট্রিক্যাল, এটা 10 নম্বর ইকুয়েশন। এই টার্মটাকে আমরা বলি, এই যে জে ওমেগা এম, এটাকে আমরা বলছি ইনার্শিয়া কনস্ট্যান্ট এট সেকেন্ড স্পিড, এইটা। তাহলে এটাও এক ধরনের সুইং ইকুয়েশন, কিন্তু বাস্তবে এই সুইং ইকুয়েশনটা, এটা এক ধরনের সুইং ইকুয়েশন, কিন্তু এম কনস্ট্যান্টটা স্ট্যাবিলিটি স্টাডিতে এম কনস্ট্যান্ট ইউজ হয় না, হয় এইচ কনস্ট্যান্ট। তা সেই এইচ কনস্ট্যান্টটা এখানে দেখো এইভাবে আমরা ট্রান্সফার করে নেবো, এম কনস্ট্যান্ট থেকে এইচ কনস্ট্যান্টে। স্ট্যাবিলিটি স্টাডি এইচ কনস্ট্যান্ট ইজ ওয়াইডলি ইউজড। এইচ মানে কি? এইচটা হচ্ছে এও ইনার্শিয়া কনস্ট্যান্ট, কিন্তু এটাকে কিভাবে দেখো, ডেফিনেশন দিচ্ছে স্টোরড কাইনেটিক এনার্জি ইন মেগাজুলস এট সেকেন্ড স্পিড, মানে স্টোরড কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে মেশিন রেটিং ইন এমভিএ। তাহলে স্টোরড কাইনেটিক এনার্জি ইন মেগাজুলস এট সিনক্রোনাস স্পিডটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি। ভি মানে এখানে হচ্ছে সিনক্রোনাস স্পিড, ওমেগা এস লিখেছি, ডিভাইড বাই এস রেটিং, মানে এই যে মেশিনের রেটিং আমি লিখছি, এস রেটেড মেশিনের রেটিং, এটা হচ্ছে মেগাজুলস পার এমভিএ এর ইউনিটটা। তাহলে এইখান থেকে দেখো, এই যে হাফটা যদি 2 এখানে নিয়ে আসে, এইদিকে চলে আসে, তাহলে 2h ইজ ইকুয়াল টু জে ওমেগা, এই ওমেগা স্কোয়ারকে আমি ভাগ করে এর সঙ্গে একটা জুড়ে দিলাম, জে ওমেগা এস ইনটু ওমেগা ডিভাইড বাই এস রেটেড। এখান থেকে এই দেখো এম ইজ ইকুয়াল টু, এই যে জে ওমেগা, এইটা তো এম এর সঙ্গে ইকুইভ্যালেন্ট, এম জে ওমেগা মানে হচ্ছে এম, আমি এইটাকে এম লিখছি এট সিনক্রোনাস স্পিড। হ্যাঁ, এটা হচ্ছে ইনার্শিয়া কনস্ট্যান্ট এট সিনক্রোনাস স্পিড, এটা হচ্ছে এম। তাহলে এম ইজ ইকুয়াল টু 2h ডিভাইড বাই ওমেগা এস। এখান থেকে দেখো এই যে এই জায়গাটা থেকে এটা ওমেগা এস, তো সরি এটা এম, তাহলে এখানে এম লিখি 2h ইনটু এম ইনটু ওমেগা এস ডিভাইড বাই এস রেটেড। এখান থেকে এম সমান হচ্ছে 2h বাই ওমেগা এস ইনটু এস রেটেড। এই এমটাকে ট্রান্সফার করলাম এইচ কনস্ট্যান্ট। এখন এই ভ্যালুটা 12 ইকুয়েশনটা যদি আমি এখানে বসাই, এই 11 নম্বরে বসাই, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। এই ভ্যালুটা, এটা হচ্ছে, এটাও সিকোয়েন্স আমাদের বলা হয় সুইং ইকুয়েশন, কিন্তু এই পিএটা হচ্ছে ইন অ্যাকচুয়াল ইউনিট মেগাওয়াট, এমভিএ বা মেগাওয়াট, এটা এখানে এমভিএ তে, যাই হোক। কিন্তু এইটাকে তো আমরা যদি পিইউতে নিতে চাই, এবং ইনফ্যাক্ট সবসময় আমরা পিইউতে নিই, তাহলে এটাকে বেস পাওয়ার দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে দেখো এই ইকুয়েশনটার উভয় দিকে এই এস রেটেড বেস এমভিএ দিয়ে, এস রেটেডটাকে বেস ধরছি, তাহলে বেস এমভিএ দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, দিয়ে দিলে এখান থেকে এই ইকুয়েশনটা সিম্পলিফিকেশনটা এই আসে, এই এসে পি, এই পিএটা এখন আর মেগাওয়াটে না, এটা হচ্ছে পিইউতে, এই পিএটা পিইউতে, অ্যাক্সিলারেটিং পাওয়ারটা পিইউতে। তো এইটাই হচ্ছে সুইং ইকুয়েশন। এখান থেকে এই ওমেগা এস কে টুয়াইস পাই এফ লিখতে পারি, এটা লিখতে পারি আমরা সংক্ষেপে। এই ইকুয়েশনটাকে এখানে কেটে গেল, এই ডি স্কোয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফ বাই 2h ইনটু পিএ। এই ইকুয়েশনটা লিখে এখানে কেটে গেছে, তোমরা এই ইকুয়েশনটা সিম্পলিফাই করলে এখানে দেখতে পাবে। আমি এই পর্যন্ত দিয়েই এটাকে আমরা আপাতত বন্ধ করি, নাহলে লম্বা হয়ে যাচ্ছে ফাইল।